শেখ হাসিনার নতুন তামাশা, কালো শাড়ি পরে সে কান্না কান্না মুখ করে সে ছাত্র হত্যার জন্য নাকি তদন্ত করবে, বিচার করবে, ইত্যাদি ইত্যাদি বলেছে। এবং বর্তমান সময়ের করণীয় সম্পর্কে আমরা একটু কথা বলবো। আমাদের আজকের অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, ডক্টর মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, নির্যাতিত হয়েছেন। তিনি সরকারের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, বিএনপি সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, এবং আজকের সকল দর্শক শ্রোতাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই। মাহমুদ ভাই, পরিস্থিতি খুবই খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেসাকার চালিয়েছে পুলিশ, র্যাব এবং বিজিবি, এবং কোনো শিক্ষক নাই তাদের পাশে দাঁড়ানোর মতো। ছাত্রলীগের হামলা তো ভয়াবহ হামলা শিকার হয়েছে। পরবর্তীতে যদিও তারা সকল হল থেকে ছাত্রলীগকে বের করে দিয়েছে, নোটিশ টাঙিয়ে দিয়েছে, শুয়োর এবং ছাত্রলীগ প্রবেশ নিষেধ, কুকুর এবং ছাত্রলীগ প্রবেশ নিষেধ, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ছাত্রছাত্রীদের যে ঘৃণা, ছাত্রছাত্রীদের যেই ক্ষোভ, তার একটি বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তো আমরা প্রথমেই শুরু করতে চাই মাহমুদ ভাই আজকে হাসিনার বক্তব্যটা দিয়ে। হাসিনা হঠাৎ করে এসে অত্যন্ত সংক্ষিপ্ত একটি বক্তব্য দিয়েছে, কালো শাড়ি পরে একটু মানে এক ধরনের অভিনয় তামাশা যেটাকে বলা হয় সেটি করার চেষ্টা করেছে। বিচার করবে, বিচার বিভাগীয় তদন্ত হবে, ইত্যাদি হবে। কিন্তু হাসিনার বক্তব্যে আসে নাই যে ওবায়দুল কাদের তো বলেছিল না, ওবায়দুল কাদের কয়েকদিন আগে বলেছে রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগে দেবে। তার মানে কি ওবায়দুল কাদের হচ্ছে সরকারের সেকেন্ড ম্যান? তো সরকারের সেকেন্ড ম্যানের এটা স্পষ্ট নির্দেশ যে কি করতে হবে। এবং ওবায়দুল কাদের আরেকটা যদি আমি সংবাদ দেখাই আপনাকে, ওবায়দুল কাদের বলছে আমাদের অস্তিত্বে হামলা হয়েছে, প্রতিরোধ করতেই হবে। ওবায়দুল কাদের অর্থাৎ তিনি তার সকল নেতা কর্মীকে দেশ জুড়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন, প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তো আপনি কিভাবে দেখছেন যে হাসিনার বক্তৃতা, তার বিচার বিভাগীয় তদন্ত আশ্বাস বা সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। সে সম্পর্কে বলার আগে আমি একটু বলে নিই, আজকে পবিত্র আশুরা, মহরম আজকে, এবং আজকের দিনটি মুসলমানের জন্য একদিকে যেমন শোকের, কারণ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র মহাবীর হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি এই দিন শহীদ হয়েছিলেন। আর একদিকে দিনটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার, কারণ হচ্ছে যে হজরত হোসেন দেখিয়েছিলেন জালিমের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, এবং জালিমের বিরুদ্ধে মানে পুরো পরিবার নিয়ে তিনি লড়াই করেছেন এবং শাহাদাত বরণ করেছেন, কিন্তু জালিমের কাছে তিনি নথি স্বীকার করেন নাই। তো এই জন্য আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আগে জবাব দেব আমি। তারপরে এই আশুরার আগে গতকাল যে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, বিশেষ করে রংপুরে যে ছেলেটি অনন্য সাধারণ সাহসের পরিচয় দিয়ে শাহাদাত বরণ করেছে, আবু সাইদ, তার সম্পর্কে আমাদের আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আপনার প্রথম প্রশ্ন থেকে জবাব শুরু করি। প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনাকে আমি প্রকৃতপক্ষে একজন মানুষ হিসেবে বিবেচনা করি না। আমার দৃষ্টিতে তিনি একটি পিশাচ, একটি ডাইনি, একটা মনস্টার, এই ধরনের একটি প্রাণী, যার কোনো বিবেক নাই, যার কোনো অনুভূতি নাই। এই ধরনের একটি প্রাণীর বক্তৃতা আমি শুনি না, আমার শোনার রুচি হয় না ফ্র্যাঙ্কলি। কিন্তু যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত আমি, আর তাছাড়া পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি নিয়ে লেখাপড়া করি, কাজেই খবরটা রাখতে হয়। আমি যেটা করি শেখ হাসিনার ক্ষেত্রে, তার বক্তৃতা হয়ে যাওয়ার পরে আমি পত্রিকা থেকে পড়ে নেই যে সে কি বলেছে। কাজেই সে কি বলেছে আমি এটা জানি, আমি ডিটেলস অনেকগুলো পত্রিকা আমি পড়েছি। তো শেখ হাসিনা যেটা করেন তাই তিনি করেছেন, কারণ তিনি একজন সর্বৈব মিথ্যাবাদী। আপনি জানেন যে আপনার দেশে মানে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের, প্রেসিডেন্ট মানে আমি ফরমার প্রেসিডেন্ট বা যিনি আবার ইলেকশন করতে যাচ্ছেন, তার সম্পর্কে একটা হিসেব বেরিয়েছে সম্ভবত নিউ ইয়র্ক টাইমসে, এবং নিউ ইয়র্ক টাইমস হিসেব করে দেখিয়েছে যে ট্রাম্প এখন পর্যন্ত 20,000 মিথ্যা কথা বলেছেন। এটা কিন্তু একটা খুব বড় নিউজ এসছে আপনাদের নিউ ইয়র্ক টাইমসে। বাংলাদেশে ট্রাম্পের চেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে শেখ হাসিনা। তিনি কোনো সত্যি কথাই বলেন না। এত বড় একটা মনস্টার, এত বড় একটা লায়ার, ইবলিশ, তিনি তো সত্য বলতেই জানেন না। কাজে তার যদি আমরা হিসাব করতাম তাহলে হয়তো 20,000 না, আমরা 20 লক্ষ মিথ্যা কথা পেয়ে যেতাম। তো আপনার যে প্রশ্ন তার সম্পর্কে এবং তার যে সেক্রেটারি ওবায়দুল কাদের সম্পর্কে, প্রকৃত কথা হচ্ছে যে পুরো দেশে তারা একটা সিভিল ওয়ার তৈরি করেছেন, মানে সিভিল ওয়ারের দিকে নিয়ে গেছেন।
তারা ধাবিত করছেন। এবং তারা যে আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছিলেন এটা খুব পরিষ্কার। এটা তো কাদেরের কথাই পরিষ্কার এবং শেখ হাসিনার কথাটা পরিষ্কার। তিনি চায়না থেকে অপমানিত হয়ে খালি হাতে ফিরে আসার পরে যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন অত্যন্ত ঘৃণা সহকারে, তার মধ্যে দিয়ে কিন্তু টের পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশকে তারা একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে চান। এবং শেখ হাসিনার যে ধারণাটা ছিল এটা একটু আপনাকে বলা দরকার। এবং আপনি যে যদি ওবায়দুল কাদেরের বক্তব্য দেখেন, তাদের ধারণা ছিল যে তার যে লাঠিয়াল বাহিনী, দানব বাহিনী, ছাত্রলীগ, এই ছাত্রলীগের আক্রমণের মুখে এই যারা যে তরুণ সমাজ, ছাত্রছাত্রী, তাদের খুব ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে, তারা ভয় পেয়ে যাবে। সুতরাং তারা তাদের আন্দোলন থেকে পিছু হটে যাবে। এবং তাদের ধারণা ছিল ছাত্রলীগ দিয়ে পেটালেই এটা হয়ে যাবে। যেমন আমরা একটা নাম ভুলে যাই, আপনার নিশ্চয়ই মনে আছে, বুয়েটে ছাত্রলীগের পিটিয়ে আবরারকে যেভাবে হত্যা করা হয়েছিল, তো আবরারের নাম আমরা অনেকেই ভুলে গেছি। তো তার মধ্যে ধারণা হয়েছিল যে আবরারের মতো করে যদি ছাত্রলীগ সব হলে হলে এরকম আক্রমণ করতে পারে, এরকম করে পিটিয়ে মেরে ফেলতে পারে বা পিটিয়ে আহত করতে পারে, তাহলে তাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যেটা আমি খুব অনুপ্রাণিত বোধ করলাম এবং কি বলবো, তরুণ সমাজের কাছে আমি খুব কৃতজ্ঞ বোধ করছি এবং খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের এই মহান লড়াই, যে তারা সেই গুন্ডা বাহিনীকে, এই দানব বাহিনীকে উল্টো তারা প্রতিহত করলো। বাংলাদেশে যখন আপনার মানতে হবে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা যখন ছাত্রলীগকে, এই দানব বাহিনীকে মোকাবেলা করতে পারছে না, আমি বিএনপি জামাতের কথা বলছি মেইনলি, এমনকি অন্যান্য ছোট রাজনৈতিক দল যেগুলো আছে, তারা যেহেতু পারছে না, সেখানে ডিসঅর্গানাইজড সাধারণ ছাত্রছাত্রীরা যারা সবে হয়তো কৈশোর উত্তীর্ণ হয়ে যুবক হয়েছে এবং মেয়েরা শুদ্ধ, তারা এই গুন্ডাদের আক্রমণ প্রতিহত করে রুখে দাঁড়াবে, এটা শেখ হাসিনার কল্পনাতে ছিল না এবং কাদেরের কল্পনাতেও ছিল না। সুতরাং তারা ভেবেছিল এই আক্রমণের মধ্যে দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে। কিন্তু মাই হ্যাটস অফ টু দেম, আই স্যালুট দিস, কি বলবো, এই নতুন প্রজন্মকে, ইয়াং জেনারেশনকে। তারা, আমি একটা কথা আপনার এখানে প্রায় বলতাম যে আজকাল ইয়াং জেনারেশন খুব বেশি সোশ্যাল মিডিয়া অভ্যস্ত হয়ে গেছে, তারা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, তারা লড়াই করছে না, এরকম একটা নালিশ আমার ছিল। আমি তাদের কাছে খুব বিনীতভাবে আমি বলছি আই এম ভেরি সরি, তাদের সম্পর্কে আমার ধারণা ভুল প্রমাণিত করেছে। এই জন্য আমি কৃতজ্ঞ এই কারণে যে বাংলাদেশ সম্পর্কে আমি কিছুটা আশা হারাতে বসেছিলাম। আমার এই বুড়ো বয়সে এই আশাটাকে আবার ফিরিয়ে দিয়েছে আমার সন্তানেরা, আমার ছেলেমেয়েরা, তারা ফিরিয়ে দিয়েছে আমার আশাটাকে, যে না, বাংলাদেশ আবার রুখে দাঁড়িয়েছে এবং রুখে দাঁড়ানোর মাধ্যমে এই দানবদের প্রতিহত করেছে, দানবদের উৎখাত করেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে দানবদের উৎখাত করেছে। এবং আপনি দেখেছেন ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা কিভাবে প্রাণ ভয়ে পালিয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে রোকেয়া হলে কিভাবে ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারিকে দল বেঁধে কান ধরে তাদেরকে বের হয়ে যেতে হয়েছে। সাধারণ ছাত্রছাত্রী, নিরস্ত্র, অহিংস, কোন রকম সন্ত্রাসের পথে তারা যায় নাই, কিন্তু সন্ত্রাসের মোকাবেলা করেছে। কেমন করে পারলো? এক হচ্ছে সাহস, আর দ্বিতীয় হচ্ছে তাদের যে কি বলবো সাহস, এবং আরেকটা হলো তাদের যে মরাল যে পজিশনটা ছিল, এটা অনেক শক্ত ছিল তাদের মরাল পজিশন। তারা ন্যায়ের জন্য লড়াই করছিল। পরাজিত হয়েছে শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনার আজকের যে বক্তব্য, সম্ভবত 8 কিংবা 9 মিনিটের বক্তব্য আজকে, সাধারণত শেখ হাসিনা এত ছোট বক্তব্য দেয় না। এটা একজন পরাজিত বা প্রায় পরাজিত একজন মনস্টারের বক্তব্য, প্রায় পরাজিত একটা ফ্যাসিস্ট শাসকের বক্তব্য। এভাবেই আমাদেরকে দেখতে হবে। আমি প্রায় বলছি এই কারণে যে এখনো চূড়ান্ত পরাজয় তার ঘটে নাই। আমি আশা করছি তার চূড়ান্ত পরাজয় ঘটবে ইনশাল্লাহ। মাহমুদ ভাই, ধরেন এই যে এত মায়া কান্না হাসিনা কাঁদলো, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এত কথা বললো, আপনি যদি দেখেন যে রংপুরের পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা যারা সেই থানায়, তাজহাট থানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের সবাই কিন্তু শপথে বহাল, মানে তার এত আবেগ উথলে উঠতেছে। কিন্তু তার তো উচিত ছিল না সঙ্গে সঙ্গে ক্লোজ করা, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তদন্ত কমিটি করা। সে আপনার নাটক শিখায় আমাদেরকে, তামাশা করে আমাদের সাথে। সেটা তো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই মামলাটার হুকুমের আসামি কে?
বলেন? হুকুমের আসামি শেখ হাসিনা, ঠিক আছে। হুকুমের আসামি ওবায়দুল কাদের। কাজেই এই মামলা যেদিন জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, আমি মনে করছি যে ছাত্রদের এই আন্দোলনের ফলে একটা পরিবর্তন আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ, আমি আবারও বলছি। এবং সেই পরিবর্তনের ফলে যখন একটা গণতান্ত্রিক সরকার, একটা মানবিক সরকার, একটা জনগণের সরকার বাংলাদেশে আসবে এবং প্রকৃত বিচার হবে, সেই বিচারে আপনি যাদের কথা বলছেন, এসপি বা যে ওসি কিংবা যে কমান্ডার গুলির নির্দেশ দিয়েছে কিংবা যে সিপাহী গুলি করেছে, তাদের প্রত্যেকের বিচার তো হবেই। তার সঙ্গে শেখ হাসিনার বিচার হতে হবে, তার সঙ্গে ওবায়দুল কাদেরের বিচার হতে হবে, কারণ তারাই হুকুমের আসামি। এবং যেহেতু এই প্রসঙ্গটা এসে গেল, এই জন্য আমি আবু সাঈদের কথা বলি। আমি এমন বীরের মৃত্যু দেখি নাই কোনোদিন। আমি এমন বীরের মৃত্যু আমি জানি না পৃথিবীর কতজন মানুষ এমন বীরত্বের সাথে মৃত্যু দেখতে পেরেছেন। এমন শহীদ হওয়া আমি দেখি নাই। গল্প শুনেছি, বিভিন্ন বইতে বীরত্বের কাহিনী শুনেছি। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথা একটু আগে বললাম, তার বীরত্বের কাহিনী আমরা সবাই জানি। কিন্তু এভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে বলা যে বুক পেতে, এবং সে কিন্তু কোনো আক্রমণাত্মক কোনো ভঙ্গি করে নাই, সে শুধু দুই হাত দুদিকে দিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল যে আমাকে গুলি করো। এবং কতদূর নরক পিশাচে পরিণত হয়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী, যে তারা এই ছেলেটির বুকে গুলি চালাতে, এবং একবার নয় ক্রমাগত গুলি চালিয়ে গেছে। সে একবার পড়ে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে এবং গুলি চালিয়েই গেছে। তার মানে হত্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গুলি চালিয়ে গেছে। এটা কিন্তু একটা হত্যাকাণ্ড, আপনাকে বুঝতে হবে। এটা টেলিভিশনের সামনে ইটস এ মার্ডার, ইটস এ ক্লিয়ার মার্ডার। এটা একটা খুনের মামলা, এর মধ্যে আর কোনো রাজনীতির কোনো আলোচনাই নাই। এটা গেল আইনগত দিক। আর আমি আবু সাঈদের কথা বলতে চাই। আবু সাঈদকে আমি বীর শ্রেষ্ঠ বলেছি, আমি তাকে বীর শ্রেষ্ঠ বলেছি। আমরা মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের গল্প শুনেছি, কিন্তু আমরা চোখের সামনে 2024 সালে যে বীরশ্রেষ্ঠকে শাহাদাত বরণ করতে দেখলাম, তার নাম আবু সাঈদ। এবং আমি আপনাকে একটা প্রস্তাব আজকে দিয়ে রাখতে চাই, আর এই আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের প্রতি, যে আমরা তার স্মৃতির প্রতি যদি শ্রদ্ধা জানাতে চাই। আমি দেখলাম আজকে রংপুরের একটা চত্বরের নাম শহীদ আবু সাঈদ চত্বর করা হয়েছে। এটা আবু সাঈদের যে আত্মবিসর্জন, যে শাহাদাত বরণ, তার সাথে মাননীয় না, তার সাথে যায় না, তার সম্মানের সাথে যায় না। কাজে আমি একটা প্রস্তাব আজকে করে রাখছি, আমি জানি না সরকারি কারা আসবেন। আমার প্রস্তাব হচ্ছে যে যমুনা সেতু, যেটাকে বর্তমান ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার স্বৈরশাসক একনায়ক খুনি পিতার নামে করেছেন, শেখ মুজিব সেতু, সেটির নাম হতে হবে শহীদ আবু সাঈদ সেতু। আমি আজকে আপনাদের কাছে এই প্রস্তাব দিয়ে রাখলাম আপনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে, যাতে করে রংপুরের যারা যাবেন রংপুরে, তাদেরকে তো ওই ব্রিজ পার হয়ে যেতে হবে, তাই না? ওই ব্রিজে গিয়েই তারা দেখবেন যে এই ব্রিজ তারা শহীদ আবু সাঈদ সেতু পার হচ্ছেন, এবং আগামী প্রজন্ম জানবে যে শহীদ আবু সাঈদ কে ছিলেন। আমরা বীরদের কিন্তু ভুলে যাই, বাঙালি মুসলমান বীরদের ভুলে যায়। আবু সাঈদকে ভুলতে দেয়া যাবে না, এবং ভুলতে না দেয়া গেলে তার মধ্যে একটা কাজ অবশ্যই আমাদের করতে হবে, সেটা হচ্ছে যমুনা সেতুর নাম পরিবর্তন করে আমাদের শহীদ আবু সাঈদ সেতু নাম রাখতে হবে। তো আমি শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আরো যারা শহীদ হয়েছেন, এই গতকাল 6 জন শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি একটা বুড়ো মানুষ, 71 বছর বয়স হয়েছে আমার। এরা সব আমার সন্তান তুল্য, সন্তানের চেয়েও ছোট। তো এদের প্রতি আমার শ্রদ্ধা জানাতে আমার বিন্দু মাত্র কুণ্ঠা নাই। তারা আমাদেরকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে, নতুন করে বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা দিয়েছে, নতুন করে হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার যে মুনিব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদেরকে এনকারেজ করেছে এই আবু সাঈদ। নিশ্চয়ই মাহমুদ ভাই, একটি অত্যন্ত ভালো প্রস্তাব। নিশ্চয়ই এই ফ্যাসিবাদের পতনের পরে নিশ্চয়ই এটি কার্যকর করার সুযোগ আসবে। তো আমি আপনাকে একটা বিষয় একটু বলতে চাই, যে ধরেন আইনগত কথা বললেন, পুলিশের গুলি করার কথা হচ্ছে হাঁটুর নিচে ওইরকম মব কন্ট্রোল করতে হয়। একটা নিরস্ত্র মানুষকে এভাবে গুলি করে মেরে ফেলা, মানে এটা কোনো কিছুতেই কাভার করে না, আপনি যেটা বলছিলেন হত্যাকাণ্ড সম্পর্কে। এবং কোনো সংঘর্ষ চলছিল না তখন, এটা মনে রাখা সংঘর্ষ চলছিল না, ছেলেটা দাঁড়িয়েছে। জি, পুলিশ তাকে সরাইতে চাইলে তার মানে হাঁটুর নিচে লাইফ সেভ করে তাকে আহত করে সরাই দিতে পারতো, নর্মালি যেটা হয়। সরানোরও তো কোনো প্রয়োজন ছিল না, সে কি প্রয়োজন ছিল না, কিছুই করে নাই, সরাবে কেন?
অর্থাৎ অর্থাৎ এই আওয়ামী পুলিশের যে বার বেড়েছে, এটা হচ্ছে তার আরেকটা এক্সাম্পল। তো আমাদের এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে একটু বলতে চাই যে ধরেন এখন যারা কোটা সংস্কারের আন্দোলন করছে, এরা কিন্তু এক অর্থে আওয়ামী প্রজন্ম। মানে 2009 সালে ধরেন এরা সবাই স্কুলে ছিল, 4-5 পড়তো, এরা ধরেন জন্মের পর থেকে এদের মাথায় ঠোসানো হয়েছে শেখ মুজিব, বঙ্গবন্ধু, চেতনা চেতনা চেতনা। কিন্তু আপনি দেখেন যে এই প্রজন্ম কিন্তু বিভ্রান্ত হয় নাই। এবং আপনি যে বলছিলেন শ্রদ্ধা জানাচ্ছিলেন, আমিও শ্রদ্ধা জানাতে চাই, এরা কিন্তু দেখেন বিভ্রান্ত হয় নাই। এবং হাসিনা কিন্তু এখানে আমাদের ইন্ডিয়ার সাথে যখন চুক্তি করলো, চুক্তি করে এসে সে কিন্তু একটা রিট করা, এটা স্থগিত করাই দিল। সে চাইলো যে রাজপথে এরা নামুক, এবং কিছু ছাত্রলীগের ছেলে পেলেও প্রথম দিকে ছিল এই নেতৃত্বে, এবং আমরা এটা লক্ষ্য করছিলাম। কিন্তু আলটিমেটলি শেখ হাসিনার এই অসৎ উদ্দেশ্য ছাত্রছাত্রীরা বুঝে ফেলছে, তারা তখন এটাকে অন্য ডাইরেকশনে নিয়ে গেছে। না, এটা এই কোনো কিছু একটা দিয়ে আরেকটা আড়াল করার কৌশলে যাবে না। তো এই যে এত লেখাপড়া করানো, পাঠ্যপুস্তকের মধ্যে মুজিবের ছবি, জীবনী, সকল কিছু বাদ দিয়ে মুজিব মুজিব মুজিব, সেই জায়গাটায় এই এত কিছুর ফলেও এই যে চেতনার জায়গাটা, দেশপ্রেম, স্বদেশ প্রেম, অধিকারবোধের জায়গাটায় এই যে লড়াই করার চেতনা, এটাকে আপনি কিভাবে দেখেন? একটু সংক্ষেপে একটু জানতে চাই। না, এটা আমি সংক্ষেপে বলবো, যে আমরা অন্য আলোচনায় যাবো। সেটা হচ্ছে যে চেতনার যে গল্প, যে ন্যারেটিভ হাসিনা সাজিয়েছে, এই হাসিনা এবং তার দালাল গোষ্ঠী, এই বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সমিতির সব নেতারা যে ন্যারেটিভ সাজিয়েছে, সেই ন্যারেটিভটা হচ্ছে ভারতের প্রতি আত্মসমর্পণ। আপনি খেয়াল করবেন এই চেতনার সঙ্গেই তারা কি বলে, যে 1971 সালে ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে এবং ভারতের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। এবং প্রত্যেকবার দেশের স্বাধীনতা বিসর্জন দিয়ে আসছে একটু একটু করে, প্রতিবার ফিরে এসে তারা কি বলে, যে ভারতের কাছে আমাদের যে ঋণ, সেই ঋণ আমাদের কোনোদিন শোধ হবে না। তো এটা বলার মাধ্যমে তারা চেতনাটাকে এক ধরনের সারেন্ডারের পর্যায়ে নিয়ে গেছে। অর্থাৎ হিন্দুত্ববাদী ভারতের কাছে 90% মুসলমানের দেশ বাংলাদেশের জনগণ সারেন্ডার করুক, এটাই হচ্ছে চেতনার মূল কথা। এই ইয়াং ছেলেরা এটা ধরতে পেরেছে। আপনি যত যাই বলেন, কে মাথা নোয়াতে চায়? আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত তৈরি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো মাথা নোয়াতে জানে না। কাজে এই ইয়াং জেনারেশনের মধ্যেই যতই চেতনার ন্যারেটিভ তৈরি করা হোক, বইপত্রে যতই ন্যারেটিভ পড়ানো হোক, এই যে ইনহেরেন্ট মানুষের যে বাঁচার আকাঙ্ক্ষা, ম্যান ইজ বর্ন ফ্রি, একটা বিখ্যাত কথা, ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ জন্মায় স্বাধীনভাবে। এই যে স্বাধীনতার যে চেতনা, সেই প্রকৃত চেতনা এই ভুয়া চেতনাকে পরাজিত করেছে, বুঝতে পারলেন? এই যে ভুয়া চেতনা, যেটা মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হিন্দুত্ববাদের কাছে আত্মসমর্পণ করবার যে ন্যারেটিভ, ওই চেতনাকে পরাজিত করেছে। মানুষের ওই যে ইনহেরেন্ট যে স্বাধীন থাকবার যে বাসনা, ওই বাসনার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছে, এবং এই পরাজয় থেকে তিনি উঠতে পারবেন না। আপনি দেখবেন ইনশাআল্লাহ এই পরাজয় থেকে তিনি আর উঠতে পারবেন না। ইতিহাসের আস্থা করে বিচার তো তার হবেই, সেটা তো আমরা ওই আলোচনায় যাচ্ছি না। বিচার কি হবে, সাজা কি হবে, আমরা ওই আলোচনায় যাচ্ছি না। কিন্তু ইতিহাসের আস্থা করে শেখ হাসিনা এবং তার গঙের স্থান হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এখন ধরেন মাহমুদ ভাই, আমরা যেটা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আন্দোলন, যে গত কয়েকদিনের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু পুলিশের একটা অংশ খুবই নিষ্ক্রিয় ছিল। পুলিশের একটা অংশ কিন্তু উগ্র কোনো ভূমিকায় যায় নাই, এবং ছাত্রলীগ যা করার করেছে পুলিশ প্রহরায়। আমি নিষ্ক্রিয় মনে করি না কনক, আমি মনে করি কি হাসিনার নির্দেশ ছিল না। হাসিনা ভেবেছিল, ওই যে প্রথমে আমি যে কথাটা বললাম, যে ছাত্রলীগের দানবদের দিয়ে সে এটা ঠান্ডা করে দেবে, পুলিশকে আসতে হবে না। তো যখন ছাত্রলীগ পরাজিত হয়ে গেছে, হাসিনার কাছে আর কোনো রাস্তা নাই বা পুলিশ দানবদের নিয়ে আসা ছাড়া। পুলিশের নেতৃত্ব যদি আপনি দেখেন, সে ঘুরে ফিরে কিন্তু কয়েকটা মুখী হাসিনার পেটোয়া বাহিনী হিসেবে নৃশংসতা চালাচ্ছে। এবং আমি কালকে জানতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি করেছে। কিন্তু ধরেন আমাদের সেনাবাহিনীর কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখছি না। 7 জন শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে, কোনো ভূমিকা দেখছি না। আমাদের প্রশাসন, যারা আমলার চেয়ারে বসে আছেন বড় বড় ব্যক্তি, তাদের কোনো ভূমিকা দেখছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো ভূমিকা দেখছি না ওইভাবে, যদিও আগামীকাল বোধহয় নিপীড়ন বিরোধী শিক্ষকদের সমাবেশ আছে। আমি একটু ভূমিকা দেখছি, প্রফেসর আসিফ নজরুল আর প্রফেসর গিদিয়ারা, ওনারা দেখলাম আজকে তারা নেমেছেন এবং 2 জন ছাত্রকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছেন। আমি সেখানে তর্কাতর্কি দেখলাম। তো কাজেই একটা খুব ক্ষুদ্র শ্রেণী, খুবই ক্ষুদ্র, আমার মনে হয়
কত 10-12 জন হবে নাকি সব মিলে, বা 15 জন হবে, আমি এক্সাক্ট নাম্বার বলতে পারবো না। তাদের বিবেক জাগ্রত হয়েছে। আসিফ নজরুল অনেকদিন ধরেই কথা বলছেন, অন্যরা তেমন ভাবে কথা বলেন নাই, কিন্তু আজকে তারা আসিফ নজরুলের সাথে এসছেন এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা সংখ্যায় কম হলেও তারা বিবেকের পরিচয় দিয়েছেন। কিন্তু আমাদের এখন এই আমাদের সেনাবাহিনীর প্রতি মানুষের অনেক আস্থা এখনো আছে, এখনো ভালোবাসার জায়গায় আছে। এই হত্যাকাণ্ডের পরে তাদের ভূমিকা কি? তাদের এত নীরবতা, দেশপ্রেম, দেশ রক্ষা, দেশের মানুষ যদি এভাবে মারা যায়, আপনি শান্তি রক্ষা মিশনে অন্য দেশে যে কি শান্তি বিরাজ করান? আপনার দেশে ছাত্রলীগ পিটায় মানুষ মেরে ফেলতেছে, পুলিশ গুলি করে মানুষ মেরে ফেলতেছে, এগুলোকে তারা দেখছে না। কি সমস্যা কোথায়? তাদের করণীয় কি? কি মনে করেন প্রশাসনের করণীয়? আমি আগে পুলিশের কথাটা বলে নিই, তারপরে সেনাবাহিনীর কাছে যাব। আমি যেটা মনে করি, পুলিশের যাদের মধ্যে যদি পুলিশের কিছু লোকের এখনো বিবেক থেকে থাকে, কারণ আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ঘুরে ফিরে একই মুখ আমরা দেখতে পাচ্ছি যারা এই হত্যাকাণ্ডগুলোতে অংশগ্রহণ করে। যেমন ধরেন হারুনকে দেখেছি আমরা, আছে মেহেদী হাসানকে দেখেছি, বিপ্লবকে দেখি আমরা, এবং এর আগে তো বেনজির ছিল, এবং এই ধরনের আরো দু একজন আছে যাদেরকে আমরা সবসময় দেখতে পাই। তার মানে হচ্ছে যে এদের প্রতি হাসিনার খুবই আস্থা, যে তারা হাসিনার ব্যক্তিগত খুনি বাহিনীর যে দায়িত্বটা সেটা পালন করতে পারবে। তো কাজেই পুলিশের প্রতি আমার আহ্বান, জনগণের প্রতি আহ্বানটা আমি একটু পরে দেবো আর কি, হয়তো আজকের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। রাজনীতি নিয়েও আমরা একটু আলোচনা হয়তো করবো, রাজনৈতিক দল নিয়ে। তো পুলিশের প্রতি আমার আহ্বান, যাদের মধ্যে এখনো বিবেক অবশিষ্ট আছে, যেমন ধরেন টিচারদের মধ্যে আজকে আসিফ নজরুলরা নেমেছেন। আসিফ নজরুল বয়সে আমার অনেক ছোট, তো তারা নেমেছেন। ব্যক্তিগতভাবেও তার সাথে আমার 2-1 বার দেখা হয়েছে। আমি যখন জেলে ছিলাম 2-1 বার আমার অনুষ্ঠানে তিনি এসছেন, শুনেছি আমি। তো এদের মতো পুলিশের যারা তাদের যদি বিবেক জাগ্রত হয়, তাদের করা উচিত কি জানেন? এই হারুন এবং মেহেদী হাসান এবং আর বিপ্লব কুমার এই ধরনের যারা আছে, তাদেরকে গিয়ে বলা যে তোমরা পুলিশের একেবারে ইমেজ ধুলার সাথে মিশিয়ে দিয়েছো, তোমরা খুনি বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছ, তোমরা এখন বিদায় হও। যেরকম করে সাধারণ ছাত্র ছাত্রীরা ছাত্রলীগের দানবকে হলছাড়া করেছে, আমি আশা করতে চাই, এটা হবে কি হবে না আমরা জানি না, সম্ভবত হবে না, তবু আশা করতে চাই যে পুলিশের মধ্যে বিবেক জাগ্রত হবে, এবং যাদের বিবেক জাগ্রত হবে তারা অস্ত্র নিয়ে এদের সামনে যাবে, এই হারুনদের সামনে যাবে এবং গিয়ে বলবে তোমরা এই মুহূর্তে এখান থেকে তোমাদেরকে বহিষ্কার করা হলো, যেভাবে ছাত্রলীগকে বহিষ্কার করা হয়েছে বিনা অস্ত্রে। আপনি চিন্তা করেন, সশস্ত্র ছাত্রলীগের গুন্ডাদের যদি, দানবদের যদি এই ছেলে মেয়েরা বহিষ্কার করতে পারে হল থেকে, তাহলে হাতে অস্ত্র নিয়ে বিবেকবান পুলিশরা পারবে না কেন এই হারুনদের মতো ক্রিমিনাল, হারুনদের মতো দানবদের উৎখাত করতে? ওই যে আমি যে কথাটা আপনি আজকে শিরোনাম দিয়েছেন যে সব প্রতিষ্ঠান থেকে আওয়ামী দানবদের উৎখাত করতে হবে, তাহলে পুলিশের মধ্যে যে আওয়ামী দানব যারা আছে তাদেরকে উৎখাত করতে হবে। এখন সেই কাজ যদি পুলিশের মধ্যে পুলিশ পারে, তাহলে জনগণকে তার মধ্যে আর ইনভলভ হতে হবে না, পুলিশই পাবে। এখন আর্মির কথা আপনি যেটা বললেন, আর্মিতেও একই কথা প্রযোজ্য। আর্মিতেও যারা চিহ্নিত দালাল, জেনারেল সাহেব যারা আছেন বা আর্মি চিফ ওয়াকার, সে তো আত্মীয়, শেখ হাসিনার আত্মীয় সে। তো এই ওয়াকারের মতো জেনারেল, আর্মি চিফ কিংবা এই ধরনের যারা দুষ্কৃতিকারী আর্মির নামে যারা বসে আছেন, তাদের বেলাতেও অন্যান্য আর্মি অফিসার এবং সৈনিকদের বিশেষ করে যে বলা উচিত, আর্মিতে তো আবার খুব স্যার বলতে হয় সিনিয়রদের, স্যার বলেই বলুক যে স্যার আপনারা অনেক ক্ষতি করেছেন আর্মির, আপনারা অনেক সর্বনাশ করেছেন বাংলাদেশের, আপনারা বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছেন ইন্ডিয়ার কাছে, আপনারা শেখ হাসিনার মতো একজন মনস্টারের কথায় আপনারা মানুষ হত্যা করছেন, আপনারা গুমখুন করেছেন। কাজে আপনারা এই মুহূর্তে সেনাবাহিনী থেকে বহিষ্কার হয়ে যান, আপনাদেরকে বহিষ্কার করা হলো। তার মানে আমি একটা 7ই নভেম্বরের মতো, 1975 সালের 7ই নভেম্বরের মতো একটা বিপ্লবের পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে। এই পরিস্থিতি এর আগের টকশোতে কিন্তু আমি বলেছিলাম, আপনার মনে আছে 7ই নভেম্বরের কথা। আপনি দেখেন ওই টকশো থেকে আজকের মধ্যে বোধহয় 20-25 দিন পরে আবার আমি এসেছি আপনার এখানে। এই 20-25 দিনের মধ্যে সেই 7ই নভেম্বরের বিপ্লবের ধ্বনি আরেকটু কি কাছে চলে এসছে না? বিপ্লবের ধ্বনির আওয়াজটা আরেকটু জোরে বাজছে না? তো কাজেই আমি এখনো আহ্বান জানাবো পুলিশের প্রতি, আহ্বান জানাবো আর্মির প্রতি, আপনারা অস্ত্র ঘুরিয়ে ধরেন, আপনারা ক্রিমিনাল মনস্টার আওয়ামী দানবদের দিকে অস্ত্র ঘুরিয়ে ধরেন, আপনারা নিরস্ত্র আপনাদের ছেলে সন্তানদের মতো ছাত্র ছাত্রীদের দিকে অস্ত্র ধরবেন না। আপনারা আবু সাইদের মতো একজন কি বলবো অসাধারণ বীর, বীরশ্রেষ্ঠ আমি বলেছি,
তার মতো একজন সাহসী মেধাবী ছেলের দিকে অস্ত্র ধরবেন না, আপনি অস্ত্র ঘুরিয়ে ধরেন হারুনদের দিকে। আর যদি সেনাবাহিনী কিংবা সেটা করতে বাধ্য হয়, তাহলে জনগণের কাছে আমার আহ্বান থাকবে, ছেলেরা তো যা করবার করে ফেলেছে, তারা দেখিয়ে দিয়েছে যে তারা কি পারে, তরুণরা কি পারে। আমি বাংলাদেশের জনগণকে বলছি, আপনারা না 18 কোটি, আপনারা নেমে আসেন না কেন রাস্তায়? যদি আর্মির মধ্যে থেকে এই বিপ্লব শুরু না হয় বা পুলিশের মধ্যে থেকে এই বিপ্লব শুরু না হয়, আপনারা এই বিপ্লবের নেতৃত্ব দেন, আপনারা চলে যান, আপনারা গিয়ে সোজাসুজি গিয়ে ডিবি অফিস ঘেরাও করেন, আপনারা ক্যান্টনমেন্ট ঘেরাও করেন, যে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী অফিসারদের আর্মি থেকে বের করে দিতে হবে, এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী এবং গণবিরোধী পুলিশ অফিসারদের, দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের বের করে দিতে হবে। আরে জনগণের শক্তির সামনে দাঁড়াতে পারে নাকি? আগে একটা কথা ছিল, বুঝলেন, আমরাও ছোটবেলায় শুনতাম, বলতাম গভর্নমেন্ট সার্ভেন্ট, সরকারি কর্মচারীদের বলা হতো গভর্নমেন্ট সার্ভেন্ট, তার মানে সরকারি কর্মচারী, বা চাকর শব্দটা ব্যবহার করা ঠিক হবে না, আমি কর্মচারী বলি, তার মানে তারা কার কর্মচারী? সরকারের বা জনগণের কর্মচারী। আর আজকে সেই জনগণের কর্মচারী প্রভু হয়ে বসে আছে, তাই না? আপনি হারুনের কথার আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, তার ভাষা শুনেছেন, সেটা মনে হয় যে একজন সরকারি কর্মচারী কথা বলছে। তার কথা শুনে মনে হয় বাংলাদেশের মনির কথা বলছে। এদেরকে বলে দেওয়া দরকার, ইউ আর এ গভর্নমেন্ট সার্ভেন্ট, ইউ আর মাই সার্ভেন্ট। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্ভেন্ট এই হারুন। কাজেই জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এবং মাহমুদ ভাই, আমাদের সংবিধানে কিন্তু কর্মকর্তা বলে কোনো শব্দ কিন্তু কোথাও নাই, সব কর্মচারী, কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মচারীর মতো থাকতে হবে, কর্মচারী বুঝতে পারবো না, রাইট। তো মাহমুদ ভাই, আপনি যদি দেখেন যে বিএনপিকে ইনভলভ করার চেষ্টা চলছে, বিএনপির অফিসে রেড দেওয়া হয়েছে, অনেক 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কি ককটেল নাকি লাঠি সোটা এগুলো নিয়ে নানা কাহিনী হচ্ছে, মানে এমনটা যে বিএনপি এখানে সব জমা করে রাখছে আর কি। তো এই যে ধরেন এটা হচ্ছে আন্দোলনটাকে এখন অন্যদিকে ডাইভার্ট করার একটা চেষ্টা চলছে। কারণ বিএনপির আসলে ইনভলভমেন্ট কতটুকু আছে আমার সন্দেহ আছে। কারণ আপনি যদি দেখেন যে বিএনপি যদি ওই ইনভলভমেন্ট থাকতো, তাহলে গায়েবানা জানা, আমি তো কোনো ইনভলভমেন্টই দেখি না, গায়েবানা লোক যাইতো, তাই না? গায়েবানা জানা যায় বিএনপির ইনভলভমেন্ট যদি থাকতো। আজকে গায়েবানা জানা যায় যে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি। তারপরে এই আন্দোলনে বিএনপি কে জড়িত করার প্রচেষ্টাই হাস্যকর। এবং গতকাল রাত 12টায় যে নাটক হারুন করেছে, আপনি দেখেন, এই নাটক নিয়ে বাংলাদেশে আজকে কোথাও আলোচনা শুনেছেন আপনি? না, কোথাও আলোচনা নাই, কারো কোনো ইন্টারেস্ট নাই, বিকজ সবাই জানে যে এটা সম্পূর্ণ নাটক। এবং এই আন্দোলনে এখন পর্যন্ত বিএনপিকে আমরা দেখতে পাই নাই, এবং বিএনপির কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা এখনো পূরণ হয় নাই। প্রত্যাশা পূরণ তো দূরের কথা, প্রত্যাশার 10% পূরণ হয় নাই। আজকে যদি আপনি চিন্তা করেন, আজকে মানে গায়েবানা জানা যায়, বিএনপির তো অন্তত পক্ষে 1 লক্ষ লোক হওয়া উচিত ছিল, তাই না? আজকে আমরা দেখলাম বিএনপির সকল বড় নেতার চেহারাই তো আমি আজকে দেখলাম, তারা সুন্দর সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে গায়েবানা জানাজা পড়তে গেছেন। কতজন লোক নিয়ে গেছেন? সব মিলে নেতা দেখলাম বোধহয় 50 জন হবেন, আর কর্মী কেউ ছিল কিনা আমি জানি না, না হয় আরো 50 জন। তো 100 লোক নিয়ে বিএনপি গেল আজকে গায়েবানা জানাজা পড়তে, যেখানে কালকে রাত্রে তাদের অফিসের উপরে আক্রমণ হলো। আজকে ঢাকা শহরে 1 লক্ষ লোক জোগাড় করতে পারলো না বিএনপির এত বড় বড় নেতারা। আমি তো এন্টায়ার লিডারশিপকে দেখলাম আজকে, এন্টায়ার লিডারশিপ ওয়েন্ট দেয়ার, তাই না? মসজিদে, বাইতুল মুকাররম মসজিদে এন্টায়ার লিডারশিপ ওয়াজ দেয়ার। তো তারা 1 লক্ষ লোক নিয়ে যেতে পারতো না। আজকে আপনি চিন্তা করুন, আজকে বিএনপি যদি 1 লক্ষ লোক নিয়ে একটা গায়েবানা জানাজা করতো, এবং তারপরে তারা মিছিল করে ঢাকা ইউনিভার্সিটিতে যেত এবং বলতো আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে এখানে এসেছি। কারণ তার সন্তানরাই তো ওখানে যারা আছে, যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে আছে, বিজেপির গুলির মুখে দাঁড়িয়ে আছে, তারা কারা? তারা তো আমাদের সন্তান। তাহলে বিএনপির নেতাদের আজকে দায়িত্ব ছিল যে আমাদের সন্তানদের রক্ষা করতে আমরা এসেছি। তো আজকে 1 লক্ষ লোক মিছিল করে গেলে কোথায় যেত এই পুলিশ আর বিজেপি আর এই কি নাম, মেহেদী হাসান আর এই হারুন? এটা তো সেই বানের পানির মতো উড়ে যেত তারা আজকে, তাই না? তো বিএনপি তো করতে পারে না। এখন ধরেন মির্জা আব্বাস কয়েকদিন আগে বলেছেন না যে আমরা আসলে প্রাণের ভয়ে আন্দোলন সফল করতে পারি নাই। তো প্রাণের ভয় যদি, আমার লজ্জা লাগছে আবু সাইদের কালকের ঘটনা দেখার পরে মির্জা আব্বাসের আজকে লজ্জিত হওয়া উচিত। আবু সাইদ কালকে যেটা দেখিয়েছেন আমাদেরকে, মির্জা আব্বাসের বয়স বোধহয় আমার কাছাকাছি হবে, আমি জানি না এক্স্যাক্টলি ওনার বয়স কত, আমার ধারণা নাই। তো আমার বয়স 71, আমি প্রায়ই বলি, আবারও বললাম, কদিন আগেই আমার জন্মদিন গেছে। তো 71 বছর বয়সে
আমি তো আবু সাইদের কাছ থেকে সাহস শিখলাম রে ভাই, যে সাহস কাকে বলে। আমিও তো আক্রান্ত হয়েছিলাম কুষ্টিয়াতে, আপনার মনে আছে? তো আক্রান্ত হয়েও কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, আক্রান্ত হয়ে আমি ওখান থেকে সরি নাই। তো আবু সাইদের মতো সাহস আমি দেখাতে পারি নাই। এখন মির্জা আব্বাসরা যদি প্রাণের ভয়ে দাঁড়াতে না পারেন আওয়ামী লীগের সামনে, তাহলে রাজনীতি করবেন কিভাবে সেটা তো আমার জানা নাই, সেটা তারাই ভালো জানবেন, বিএনপি লিডারশিপ ভালো জানবেন। কাজেই এই আন্দোলনে বিএনপিকে জড়িত করার চেষ্টা বা অপচেষ্টা, আপনি যাই বলেন না কেন, এটা জনগণ জানে যে বিএনপির এর মধ্যে কোনো সংযোগ নাই। বিএনপির হয়তো কর্মীরা কেউ থাকতে পারে আন্দোলনে, সেটা তো তার ব্যক্তিগত, না না আমি বলি আপনাকে, তার ব্যক্তিগত অবস্থান থেকে সে আন্দোলনে গেছে, বা বিএনপির কোন সমর্থক আন্দোলনে যেতে পারে। বিএনপির সমর্থক কিংবা কর্মী এই যৌক্তিক আন্দোলনে যাওয়া মানে তো বিএনপি যাওয়া না। বিএনপি এখন পর্যন্ত তো সাংগঠনিক ভাবে যায় নাই। বিএনপির মহাসচিব আজকে কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদের নৈতিক সমর্থন আছে এই আন্দোলনের প্রতি, কিন্তু এটা আমাদের আন্দোলন না। তো তিনি তো বলে দিয়েছেন আজকে, তাহলে আপনি বিএনপি কে পাচ্ছেন কোথায়? রাইট, কিন্তু তারপরে ধরেন বিএনপিকে যুক্ত করার চেষ্টা চলছে, জামাতকে যুক্ত করার চেষ্টা চলছে। এখন ধরেন ছাত্র দলের অধিকার আছে কোটা আন্দোলনে অংশ নেয়ার, ছাত্র শিবিরের অধিকার আছে কোটা আন্দোলনে অংশ নেয়ার, কারণ এখন পর্যন্ত তাদেরকে দেখি নাই, আমি সাংগঠনিক ভাবে দেখি নাই। ব্যক্তিগত ভাবে কেউ চেয়ে থাকতে পারে, ব্যক্তিগত ভাবে হয়তো কেউ কেউ অংশ নিচ্ছে, সেটা হইতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি জানি না কেন বিএনপি নেতৃত্ব ওপেনলি বলছে না যে হ্যাঁ আমরা এই আন্দোলনের সাথে আছি। কারণ এই কোটা বিরোধী আন্দোলন তো আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আন্দোলন। আপনি চান না যে মেধাভিত্তিক হোক সমাজ? আপনি চান না যে যার যেটা যোগ্যতা সেই অনুযায়ী সে চাকরি পাক, সেই অনুযায়ী সে পুরস্কৃত হোক রাষ্ট্র দ্বারা? আপনি কি চান যে মেধাবাদ দিয়ে কোটার মাধ্যমে আপনি যারা মেধাহীন লোকদের আপনি নিয়ে আসবেন রাষ্ট্র পরিচালনায়? এটা তো কেউ চাইতে পারে না। তাহলে বিএনপি নেতৃত্ব এবং জামাত নেতৃত্ব তাদের তো ওপেনলি ডিক্লেয়ার করা উচিত যে এটা বাংলাদেশের প্রতিটি মানুষের আন্দোলন, প্রতিটি মানুষের মনের কথা, কাজে আমরা আছি এই আন্দোলনের সাথে। এটা বলতে তাদের ভয় কোথায়, দ্বিধা কোথায় তাদের? মাহমুদ ভাই, শুধু তো কোটা না, এই কোটার মধ্যে বড় কোটা হচ্ছে আওয়ামী কোটা। অর্থাৎ যতই কোটা থাকুক বা না থাকুক, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী পরিবার না হইলে আপনি কি মনে করেন যে গত 15 বছর কাল চাকরি হয়েছে? ওই প্রসঙ্গ কিন্তু মাহমুদ ভাই আসতেছেই না যে 10 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। আমাদের 10 লক্ষ মানুষের চাকরি খেয়ে দিচ্ছে ভারত। হ্যাঁ, এক্সপার্ট যদি হয় এরকম হয়তো 50,000 লোক কাজ করতে পারে, 10 লক্ষ মানুষ কাজ করবে তাই বলে? তো এগুলো তো এখনো আসতেছেই না আসলে কোটা আন্দোলনের সঙ্গে। আচ্ছা, অন্য আলোচনায় যাওয়ার আগে আমি ভুলে যাবো, আমি একটু বলে নেই। আমরা যখন বলছিলাম যে পুলিশ এবং সেনাবাহিনী নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আরো দুটো প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। একটা হলো বিচার বিভাগ, আর একটা হলো সচিবালয়। বিচার বিভাগ সম্পর্কেও কিন্তু আমার একই কথা, আমার একই প্রস্তাব যে জনগণের উচিত আগামীকাল পারলে আগামীকাল, না হলে পরশুদিন, কিংবা যেদিন তাদের পক্ষে সম্ভব হয়, তারা মিছিল করে সুপ্রিম কোর্টে তাদের যাওয়া উচিত। এবং সুপ্রিম কোর্টে যে বিচারপতি নামে যে আওয়ামী দানবগুলো বসে আছে ওখানে, প্রধান বিচারপতি সহ, তাদেরকে বলা উচিত আপনারা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট চত্বর ছেড়ে চলে যান, আপনাদের বিচারপতির আসনে বসার কোনো অধিকার নাই। কেন নাই? আর একটা প্রমাণ আপনাদেরকে দিই। কদিন আগে প্রধান বিচারপতি কি বলেছে শাহিন, যে ছাত্রলীগের পান্ডা ছিল, জানেন তো শাহিন ছাত্রলীগের পান্ডা ছিল। তো এই শাহিন কি বলেছে, যে রাস্তায় চিৎকার করে কি রায় পাল্টানো যাবে নাকি? এটা না শাহিনের বক্তব্য ছিল কদিন আগে, এই বোধহয় সপ্তাহখানেক আগে শাহিন একটা বক্তৃতায় বলেছে যে রাস্তায় চিৎকার করে কি রায় পাল্টানো যাবে, মানে কোটা আন্দোলনকারীদের উপলক্ষ করে সে কিন্তু এই কথাটা বলেছে। সে কি ভুলে গেছে যে শাহবাগে চিৎকার করেই আপনারা ফাঁসি দিয়েছেন? তখন আপনাদের এই নীতি কথা কোথায় ছিল? যখন আপনারা শাহবাগে ফাঁসি চাই বলে চিৎকার করলেন, কাদের মোল্লার রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড, আপনার মনে আছে? যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ফাঁসি চাই চিৎকারের চোটে এটা সুপ্রিম কোর্টে গিয়ে মৃত্যুদণ্ড হয়ে গেল। এটা পৃথিবীর ইতিহাসে খুব কম আছে যে লোয়ার কোর্টে যেটা বিচার হয় তার থেকে বেশি সাজা হয় উপরে গিয়ে, এটা খুব রেয়ার। এবং এটা হয়েছিল কেন? ওই রাস্তায় চিৎকার করে ফাঁসি চাই করার পরে। এবং এটা বিচারক কে ছিল? এই আইসিটিতে বিচারক ছিল এই শাহিন। তো শাহিন কি জানে না? শাহিন কি জানে না যে চিৎকার করে রায় পরিবর্তন করা যায় বাংলাদেশে? সে নিজে কি করে নাই চিৎকারের জন্য রায় পরিবর্তন? তাহলে চিন্তা করেন এই মানুষগুলো কত বড় মুনাফেক, যে সে নিজে যে কাজ করে এসছে সেটা নিয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। কাজেই আমি মনে করি এই আওয়ামী পান্ডা বা আওয়ামী দানব, যেটা আপনার আজকে হেডলাইন, আওয়ামী দানব বিচার বিভাগে যারা আছে,
তাদেরকেও এখনই জনগণের উচিত সম্মিলিতভাবে কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে তাদেরকে বলা যে আপনাদের বিচারপতির চেয়ারে বসার কোনো অধিকার নাই, আপনারা বেরিয়ে যান। একই কথা সচিবালয়ের জন্য প্রযোজ্য। যেই সমস্ত কর্মকর্তারা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, হাসিনার নির্দেশে যে সমস্ত কর্মকর্তারা দুর্নীতি করছে, বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে বাংলাদেশকে ব্যাংক্রাফ্ট করে দিয়েছে, তাদেরকে যে মিছিল করে জনগণের বলা উচিত আপনাদের এই চেয়ারে থাকার আর কোনো অধিকার নাই, এই মুহূর্তে আপনারা সচিবালয় থেকে বেরিয়ে যান। সেটাই হবে প্রকৃত বিপ্লব। আমি সেই বিপ্লবের স্বপ্ন দেখি, বুঝলেন? আমি জনগণকে আহ্বান জানাই, আমি সিপাহীদের আহ্বান জানাই, আপনারা এই বিপ্লবে শরিক হন। আপনারা চলে যান আপনাদের যার যার জায়গায় এবং গিয়ে এই সমস্ত আওয়ামী দানবদের সকল প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিন। এবং ছেলেদের প্রতি আমার একটা ছোট সাজেশন আছে। অবশ্য আসলে সাজেশন দেওয়ার কিছু নাই। যারা এত বড় আন্দোলন গড়ে তুলতে পারে এই ইয়াং বয়সে কোন রকম নেতৃত্ব ছাড়া এবং তাদের নিজেদের বুদ্ধি দিয়ে তারা এটা করতে পারে, তাদেরকে আমার সাজেশন দেয়া মানায় না। তারপরে ছোট একটি কথা আমি বলতে চাই, সেটা হলো যে তাদের যেটা উচিত সেটা হলো সবগুলো ইউনিভার্সিটির যে দালাল ভিসি গুলো আছে এগুলো সব আওয়ামী দানব, বুঝলেন? এবং হলে হলে যেগুলো প্রক্টর কি বলে প্রভোস্ট আছে এবং ইউনিভার্সিটির প্রক্টর যারা আছে এবং শিক্ষক সমিতির নেতা যেগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু দানব। এই ছেলেদের উচিত যেখানে তারা আছে তাদের বলা যে আপনাদের আর ইউনিভার্সিটিতে থাকার কোনো রাইট নাই, আপনারা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যান। এবং হলের বিদ্যুৎ, তারপরে আপনার পানি, গ্যাস লাইন এগুলো কেটে দেওয়ার হুমকি দিচ্ছে তো সরকার বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই ছেলেদের উচিত এই ভিসিদের, এই প্রভোস্টদের, এই প্রক্টরদের বাড়ির গ্যাস লাইন, ইলেকট্রিসিটি লাইন এবং পানির লাইন কেটে দেয়া। আপনার কি মনে আছে 2006 আন্দোলনের সময় এই ওবায়দুল কাদের বলেছিল ইয়াজউদ্দিন সাহেব সম্পর্কে যে বঙ্গভবনের পানি গ্যাস তো বন্ধ করবেই, এমনকি অক্সিজেন পর্যন্ত বন্ধ করে দেবে? আপনার মনে আছে? এই ওবায়দুল কাদের বক্তব্য ছিল যে অক্সিজেন বন্ধ করে দেবে। আজকে ওবায়দুল কাদের অক্সিজেন বন্ধ করে দেওয়ার সময় এসছে, এদেরও অক্সিজেন বন্ধ করে দেওয়া উচিত, বুঝলেন? এবং এটা আমরা পারবো না, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা আর পারবো না। আমরা আমাদের মতো করে লড়াই করেছি যতটুকু পেরেছি, আমরা সাকসেসফুল হতে পারি নাই আমাদের লড়াইতে, কিন্তু এই ইয়াং ছেলেরা পারবে। কাজে এদের দায়িত্ব হচ্ছে এই আওয়ামী দানবদের কাছ থেকে দেশকে মুক্ত করা। এবং সেখানে আপনার আমার দায়িত্ব কি জানেন? রাস্তায় চলে যাও। আপনার আমার দায়িত্ব আমাদের আত্মীয় স্বজনকে বলা আপনারাও রাস্তায় নেমে আসেন। এই বাচ্চাদের বাবা মার প্রতি আমি আহ্বান জানাই, আপনাদের সন্তানরা লড়াই করছে, আপনারা মাঠে নাই কেন? আপনারা মাঠে নামুন। আপনার সন্তানরা লড়াই করছে, আপনারা বসে থাকবেন কেন? আপনারা বলেন আমার সন্তানরা তো কোনো খারাপ লড়াই করছে না, তারা তো ন্যায় পক্ষে ন্যায্য লড়াই করছে। কাজে এই লড়াইয়ে আমরাও নামলাম। সেদিন না ফেরাউনের, এই 2024 বাংলাদেশি ফেরাউন হাসিনার পতন হবে। এটা না হলে হাসিনার পতন কিভাবে হবে আপনি বলেন? আমেরিকা এসে আপনাকে পতন করে দিয়ে যাবে? কোনোদিন করবে না। এবং আমি মনে করি এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অবিস্মরণীয় গণজাগরণের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি বুড়ো মানুষ তো পুরোনো কথা বলে ফেলি। 1969 গণ অভ্যুত্থানের গল্প বলি আপনাকে, জাস্ট এক লাইনের মধ্যে, বেশি সময় নেবো না, 1 মিনিট। 1969 গণ অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুরু করেছিল, কিন্তু মেইন নেতৃত্ব কে দিয়েছিল জানেন? মওলানা ভাসানী। মওলানা ভাসানী কি করলেন, যখন ছেলেরা আন্দোলন শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মওলানা ভাসানী রাস্তার নেতৃত্ব নিলেন। এবং তিনি, আমার মনে আছে, আমি তখন ক্লাস 10-এ পড়ি, 69-এ, আমি 10-এর ছাত্র, ক্লাস 10-এর ছাত্র, ম্যাট্রিক পরীক্ষা দিলাম। তারপরে তিনি রাস্তায় আগুন জ্বালালেন। প্রথম আগুন জ্বালিয়েছিলেন কি বলে মওলানা ভাসানী। এবং তিনি কোথায় আক্রমণ করলেন জানেন? জনগণ নিয়ে কাকে ঘেরাও করলেন? এটাও শুনলে অবাক হবেন। সেটা হলো এখন যেটা বাংলা একাডেমি, ওটা তখন পূর্ব পাকিস্তানের সম্ভবত একজন জাস্টিসের বাসা ছিল, এবং ওই বাড়িতে গিয়ে উনি ঘেরাও করলেন। সেই জাস্টিস পালিয়ে গেল, এবং ওই বাড়ির থেকে জাস্টিস পালিয়ে গেল, ওই বাংলা একাডেমির ওই বাড়ির থেকে, সেখান থেকেই কিন্তু আন্দোলনের মানে গণ অভ্যুত্থানের সূচনা হলো এবং আইয়ুব খানের পতন হলো। আমি বাংলাদেশে আইয়ুব খানের থেকে আরো অনেক করুণ পরিণতি শেখ হাসিনার দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সেই পরিস্থিতি চলে এসছে। এখন আমাদের একজন মওলানা ভাসানী দরকার। দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমাদের কাছে মওলানা ভাসানী নাই। যে নেতার ডাকে মানুষ এভাবে নেমে আসবে, ওই নেতা নাই। এখন ওই আপনার আমার ডাকতে হবে, কিন্তু আমাদের ডাকে তো আর মানুষ নামবে না। আমরা তো নেতা নই, আমরা অতি সাধারণ মানুষ, কিন্তু আমরা বিবেকের তাড়নায় কথা বলি। আমরা আহ্বান জানিয়ে যাব যে আপনারা নামুন, এই ফেরাউনের কাছ থেকে দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, ভারতীয় আধিপত্যবাদের কাছ থেকে রক্ষা করুন। এই যে দানব,
এই দানব ভারতের নিয়োগকৃত একজন দানব। কাজেই এই দানবকে উৎখাত করতে পারলে আমরা ভারতীয় সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে প্রকৃত স্বাধীন হতে পারবো। সময় চলে এসছে, আমাদের এখন লড়াইতে নেমে যাওয়া দরকার। এবং মাহমুদ ভাই, এই ছাত্রদের উপরে এই যে হত্যাযজ্ঞ বা যেভাবে দমন পীড়নের ঘটনা, এটি কিন্তু ধরেন পুরো পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ সংবাদপত্র অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। জাতিসংঘ তাদের কনসার্ন জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট তাদের কনসার্ন জানিয়েছে, এবং আমি যতটুকু জানি যে এই জাতীয় পেটোয়া পুলিশকে নিষিদ্ধ করার একটি প্রস্তাবও তাদের সক্রিয় বিবেচনায় আছে, যেভাবে তারা বাংলাদেশে র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল। পুলিশের ব্যাপারটাও সক্রিয় বিবেচনায় আছে। এবং এই মুহূর্তে আপনি যদি বলছেন আসলে জনগণ মাঠে অবশ্যই নামবে, অভিভাবকরা, আমি যতটুকু দেখেছি বা দেখছি, অভিভাবক জনগণ সবাই ঐক্যবদ্ধভাবেই নামবে ছাত্রছাত্রীদের সাথে। একটি গণ অভ্যুত্থানের আভাস আমরা দেখছি। তবে এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে আমাদের সেনাবাহিনীর যেই গৌরব তারা হারিয়ে ফেলেছে আজিজের হাত ধরে, বা 111 এর পর থেকে 111 এর পরে এই ধরনের 57 জন অফিসারকে হত্যা করলো, তাদের কারো কোনো প্রতিক্রিয়া নেই। আপনার মধ্যে ফোন আসছে ইয়ের ভিতরে, মেসেঞ্জারে। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই। যারা এই হত্যাকাণ্ডে প্রতিবাদ করেছে তাদেরকে নিয়েও তাদের কোনো প্রতিবাদ ছিল না। যারা প্রতিবাদী ছিলেন তাদেরকেও চাকরি হারাতে হয়েছে, বিভিন্নভাবে পানিশমেন্ট পেতে হয়েছে, তারা চলে গেছেন। এখন সেনাবাহিনী চালাচ্ছে ধরেন ওই যে TM জোবায়ের, মুজিবর, তব্রেশ শামস, ওয়াকার, এই 5-7 জন, আসলে এই 5-7 জন ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুর্নীতির সহযোগী। এরা বিভিন্ন ভাবে তারপরে সর্বোচ্চ মাথায় বসে আছে রেহানা দেব, তারেক সিদ্দিকী। তো আমাদের ধরেন, আমি যদি বলি যে মানে ধরেন 95% সিপাহী এবং অফিসার এখনো দেশপ্রেমিক, তারা এই গুটি কয়েক 10-15 জনের জন্য আসলে মানুষের পক্ষে দাঁড়াতে পারছে না বা পারেনি। গত 15 বছর ধরে দেশ আস্তে আস্তে সার্বভৌমত্ব হারাচ্ছে, নিষ্পেষিত হচ্ছে মানুষ। তো এটা একটা সুযোগ। এই সুযোগটা আমি জানি না আবার আহ্বান তারা কতটুকু কিভাবে নেবে। আপনি কি আরেকটু কিছু বলবেন যে এই সুযোগটা? আমি যেটা বলতে চাই যে কনক, আমাদের রিয়ালিস্টিক হতে হবে, বাস্তব ভিত্তিক। সেটা হলো যে আপনার যে 95 ভাগের যে হিসেব, অফিসারদের বেলায় আমি এটা মানি না, সিপাহীদের বেলায় আমি এটা মানি। আমি বিশ্বাস করি যে সিপাহীদের মধ্যে 95% দেশপ্রেমিক, কোনো সন্দেহ নাই। কিন্তু অফিসারদের মধ্যে আমার মনে হয় না যে দেশপ্রেমিকের সংখ্যা এত বেশি হবে। দেশদ্রোহীর সংখ্যা অনেক বেড়ে গেছে। 11 পর থেকে গত 17-18 বছরে এই দেশদ্রোহীরা নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদেরকে আস্তে আস্তে প্রমোশন দেওয়া হয়েছে। কাজে এই দেশদ্রোহীদের টার্গেট করতে হবে, এবং সেখানে মেইন দায়িত্ব পালন করতে হবে সিপাহীদের, দেশপ্রেমিক সিপাহীদের। এবং যে সমস্ত অফিসাররা এখনো দেশপ্রেমিক আছেন, যদি থেকে থাকেন, আমি জানি না, যদি থেকে থাকেন, তাহলে তাদের দায়িত্ব নিতে হবে। এবং আমি যে কথাটা আগে একটু বেশ কিছুক্ষণ আগে বললাম পুলিশ এবং আর্মি সম্পর্কে, সেটা হচ্ছে যে পুলিশের যারা সিপাহী, কনস্টেবল যারা, এবং সেনাবাহিনীর যারা সিপাহী, এবং যে সমস্ত অফিসার দেশপ্রেমিক এবং সৎ যারা আছেন, অনেস্ট অফিসার্স, তাদের উচিত এখনই বন্দুক ঘুরিয়ে ধরে এই দানবদের উৎখাত করা। এই জন্যই আমি আপনার আজকের যে শিরোনাম, এটা পছন্দ করেছি, যে সকল প্রতিষ্ঠান থেকে আওয়ামী দানবদের উৎখাত করতে হবে। এবং এটা যদি সেনাবাহিনী এগিয়ে আসে, দেশপ্রেমিক অংশ, যদি পুলিশের দেশপ্রেমিক অংশ এগিয়ে আসে, বিজিবির দেশপ্রেমিক অংশ এগিয়ে আসে, তাহলে জনগণের লড়াইটা অনেক সহজ হয়। না হলে জনগণের লড়াইটা আরেকটু দীর্ঘায়িত হবে, কিন্তু লড়াই থামবে না। আমি যে হতাশার মধ্যে পড়ে গেছিলাম এই আমাদের যে রাজনৈতিক দলগুলোর নিষ্ক্রিয়তা দেখে, এই আপনার কি বলবো, একতরফা নির্বাচনের পরে, 7ই জানুয়ারির একতরফা ভুয়া নির্বাচনের পরে, ডামি নির্বাচনের পরে, আমি নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। আমাকে আবার জাগ্রত করেছে আমাদেরই ছেলে মেয়েরা, এবং আবু সাইদের মতো শহীদরা জাগ্রত করেছে। তো কাজে আমি মনে করি যে এই লড়াই ব্যর্থ হতে পারে না, কারণ এই লড়াই কোনো অবস্থাতে ব্যর্থ হতে পারে না। এই লড়াই এর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে, এবং চূড়ান্ত লক্ষ্যটা হচ্ছে এই মনস্টার শেখ হাসিনার বিদায়। কারণ যারা কোটার আন্দোলন করছেন তাদেরও বোঝা উচিত যে মনস্টার শেখ হাসিনার বিদায় হলে পরে রাষ্ট্রবিরোধী যত আইন আছে বাংলাদেশের, সবগুলো পরিবর্তন হবে। তো কাজেই এটা পরিবর্তন হতে হলে এই সরকারের বিদায় একটা, মানে ইট ইজ এ মাস্ট, এটা হতেই হবে। এবং বাংলাদেশের যদি প্রকৃত স্বাধীনতা পেতে হয়, তাহলে আমাদের
এই সরকারকে বিদায় করতে হবে, তাহলেই না আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারবো। আর নয়তো আজকে যেভাবে আমরা ভারতের এক ধরনের গোলামে পরিণত হয়েছি। আপনি বলেন যে এতদিন আমি আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি যে বাংলাদেশ ইজ অ্যান আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া, এই শব্দটা আমি বহুবার বলেছি। আপনি কি খেয়াল করছেন, এখন কিন্তু ডিক্লেয়ার্ড কলোনি, ডিক্লেয়ার্ড। আমি আগে বলেছি আনডিক্লেয়ার্ড, এখন বলছি ডিক্লেয়ার্ড। কেন বলছি? কারণ হচ্ছে চীনে যাওয়ার আগে শেখ হাসিনা এবং তার পররাষ্ট্রমন্ত্রী আর একটা অসভ্য দানব চট্টগ্রামের যে পররাষ্ট্রমন্ত্রী, কি নাম তার, এদের নামও মনে থাকে না, হ্যাঁ, হাসান মাহমুদ। তারা কি বলেছিল, আমি ভারত থেকে আমরা পারমিশন নিয়ে এসেছি, ভারত থেকে অনুমতি নিয়ে এসছে চীনে যাওয়ার জন্য। তো যে দেশের সরকার প্রধান, যে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলে যে ভারতের অনুমতি নিয়ে যাতে চীনে যেতে হয়, সেই দেশ কি স্বাধীন নাকি? তার মানে এটা ডিক্লেয়ার করে দিয়েছে শেখ হাসিনা যে বাংলাদেশ এখন ইন্ডিয়ার কলোনি। তো এর থেকে মুক্তি পেতে হলে আমাদের এই মনশ্চারকে উৎখাত করতে হবে, এবং সেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই এই তরুণ ছেলেমেয়েরা। এবং এই পথটা শুধু আমাদের অনুসরণ করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান, আর দেরি করবেন না। আরে মির্জা আব্বাসকেও বলতে চাই, প্রাণের ভয় পেয়ে লাভ নাই, বয়স হয়েছে তো অনেক, কতদিন বাঁচবেন, আর কতদিন বাঁচবেন? মারা তো যেতেই হবে, প্রাণের ভয় পেয়ে লাভ কি? এইবার আপনারা মাঠে নামুন। অভিভাবকদের বলছি, আপনাদের ছেলেমেয়েরা চূড়ান্ত ঝুঁকি নিয়েছে, আপনাদের ছেলেমেয়েরা শহীদ হচ্ছে আপনাদের চোখের সামনে, আপনারা নামছেন না কেন? আপনারাও নামুন। আমরা সকলে মিলে একবার চেষ্টা করে দেখি এই দানবের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করা যায় কিনা। এবং মাহমুদ ভাই, আগামীকাল শিক্ষার্থীরা টোটাল শাটডাউনের একটি কর্মসূচি দিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে, যে আকাশপথ ছাড়া কোথাও কিছু চলবে না, ইমার্জেন্সি সার্ভিস ছাড়া। এবং আমি মনে করি যে আমরা আজকেই যে আহ্বান জানালাম, আগামীকাল থেকে আমরা তাদেরকে বাস্তবায়ন যেন দেখতে পাই। ছাত্রদের সাথে অভিভাবক, জনতা, সকল রাজনৈতিক দলমত বিশেষে যেমন নেমে আসবেন, তেমনি পুলিশ, সেনাবাহিনী, আমাদের প্রশাসন, বিচার বিভাগ, এই জায়গাগুলোতেও প্রতিরোধের ঢেউ উঠবে। আওয়ামী যারা অপশক্তি ক্ষমতায় জেকে বসে আছেন এসব জায়গাগুলো, সেগুলো থেকে আমরা মুক্তি চাই। আর বিশেষ করে সেনাবাহিনী যদি আসলে জনগণের পাশে, শিক্ষার্থীদের পাশে এই সময় এসে না দাঁড়ায়, তাদের আসলে অন্য দেশে যে শান্তি রক্ষা করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। যে নিজের দেশেই যদি এই অনাচার তারা প্রতিরোধ করতে না পারে, বসে বসে ভাত খায়, 3 বেলা ভাত খায় আর ঘুমায়, তাদের কোনো নৈতিক অধিকার নাই অন্য দেশের শান্তিরক্ষী হিসেবে যাওয়ার। আপনার শেষ মন্তব্য শুনতে চাই। শেষ মন্তব্য একটা ঘটনা দিয়ে আমি শেষ করবো, এই সেনাবাহিনী সংক্রান্ত। আজকে 17ই জুলাই, 15ই জুলাই তুরস্কে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, এবং 15ই জুলাই এখানে ছুটি থাকে, ন্যাশনাল হলিডে। কারণ হচ্ছে 2016 সালে 15ই জুলাই এখানে একটি অভ্যুত্থান করার চেষ্টা করেছিল সেনাবাহিনীর একটা দেশদ্রোহী অংশ, এবং সেই অভ্যুত্থানকে প্রতিহত করেছিল সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ মিলিতভাবে। এবং এখানকার ভাষায় এটাকে বলে অনবেশ তেম্মুজ। অনবেশ তেম্মুজ মানে, অনবেশ মানে 15, তেম্মুজ মানে হচ্ছে জুলাই মাস। তো অনবেশ তেম্মুজ ব্রিজ নামে মানে একটা সেতু আছে এখানে বিখ্যাত, এটার নামই হচ্ছে 15ই জুলাই ব্রিজ। তো ওই ব্রিজের মধ্যে একটা দৃশ্য খুব চমৎকার ছিল, বুঝলেন? যে ওই যে দেশদ্রোহী সেনাবাহিনী যারা ছিল, তাদেরকে ঘিরে রেখেছে জনগণ, দেশপ্রেমিক জনগণ, এবং তার মধ্যে সকল বয়সের জনগণ, 80 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধা, তার সাথে 20 বছরের তরুণ, 20 বছরের তরুণী, তারা ঘিরে রেখেছে সৈন্যদের। এবং সৈন্যদেরকে ওই যে সমস্ত অফিসাররা ছিল যারা দেশদ্রোহী ছিল, তাদের বেল্ট খুলে নিয়ে তাদেরকে পেটাচ্ছে, ওই ব্রিজের মধ্যে পেটাচ্ছে সেই শ্রমিকদের, দেশপ্রেমিক জনতা। আর একটা সিনের কথা আপনাকে বলি, এই জন্য ওই ব্রিজটা খুব ফেমাস, এখানে সবাই চেনে 15ই জুলাই ব্রিজ। আর একটা হলো, একটা ট্যাঙ্ক নিয়ে ওই দেশদ্রোহী সেনাবাহিনীর একটা গ্রুপ এগিয়ে আসছিল একটা ট্যাঙ্ক নিয়ে। সে কি অবিশ্বাস্য দৃশ্য! একজন মহিলা, বয়স হবে 60 বছর, তিনি একটা বিরাট বাঁশ হাতে নিয়ে তিনি ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছেন। একজন মহিলা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছে একটা বাঁশ হাতে নিয়ে। কি অসাধারণ দৃশ্য! আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আপনাকে বর্ণনা করতে গিয়ে। আমি বাংলাদেশে এরকম একটা দৃশ্যের কল্পনা করি, এরকম একটা দৃশ্য দেখতে চাই। এরকম একটা দৃশ্য আমি দেখেছি 7 নভেম্বর 1975 সালে, আমি যখন বুয়েটের ছাত্র ছিলাম। এই জীবনের শেষ লগ্নে এসে এরকম আরেকটা দৃশ্য দেখে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের পরে আল্লাহর কাছে চলে যেতে চাই। এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা, এটা যদি দেখে যেতে পারি। তো এই জন্য এই কথাটা আপনাকে বললাম যে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ, পুলিশের দেশপ্রেমিক অংশ এবং জনগণ যদি মিলে যায়, তাহলে এক নিমেষে শেখ হাসিনার পতন হবে। এবং যেভাবে ওই কু ব্যর্থ হয়েছিল টার্কিতে, এবং প্রেসিডেন্ট এরদোগান তখন প্রেসিডেন্ট ছিলেন,
আজকেও তিনি প্রেসিডেন্ট, কিন্তু তিনি সেই কুতে সার্ভাইভ করেছিলেন জনগণ এবং সেনাবাহিনীর মিলিত অভ্যুত্থানের মাধ্যমে। তা আমি সেই বাংলাদেশে সেই জনগণ এবং সেনাবাহিনী এবং পুলিশ তাদের মিলিত অভ্যুত্থানের আহ্বান জানাচ্ছি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। আমার আহ্বানে হয়তো কোনো কাজ হবে না, কিন্তু অন রেকর্ড থাকলো যে আমি আহ্বান জানালাম, আপনারা নেমে আসুন, আপনারা নেমে এসে এই ভারতীয় দালাল, এই মনস্টার শেখ হাসিনাকে উৎখাত করুন। জি, জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। দর্শক, এতক্ষণ যারা এই আলোচনা শুনলেন, নিশ্চয়ই আপনাদের আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের যে ত্যাগ, আত্মত্যাগ, সেটি বৃথা যাবে না, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা স্বপ্ন দেখি ছাত্র জনতা, সিপাহী জনতা সবাই ঐক্যবদ্ধভাবে 7ই নভেম্বর যেভাবে বাংলাদেশকে রক্ষা করেছিলেন, সেভাবেই আরেকটি সময়, আরেকটি সুযোগ এসেছে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক, জনতা, সকল রাজনৈতিক দল, দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এবং মাহমুদ ভাই যেভাবে বলছেন যে পুলিশের দেশপ্রেমিক অংশ, সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ, প্রশাসনের দেশপ্রেমিক অংশ সবাই মিলে যদি প্রতিরোধ গড়ে তোলা যায়, তাহলে আমরা আবারও স্বাধীনতা ফিরে পাবো। আমরা একটি গণতন্ত্রে ফিরে যেতে পারবো, আমাদের মত প্রকাশের অধিকার, আমরা সুশাসন নিশ্চিত করতে পারবো। দর্শক, সেই শুভ দিনের আশায় আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের কাছে আমাদের আহ্বান এবং অনুরোধ, যার যার অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, রাস্তায় নেমে আসুন, টোটাল শাটডাউন সফল করে একেবারে টোটাল লকডাউনে চলে যান এই সরকারের বিরুদ্ধে।